490 খ্রিস্টপূর্বাব্দে পার্সিয়ান সম্রাট দারিউস গ্রিস আক্রমণ করেন। গ্রিসের রাজধানী অ্যাথেন্সকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেন। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং হাজার হাজার গ্রিক দেবদেবীর মূর্তি ধুলোয় মিশিয়ে ফেলেন। তারপর থেকে কয়েক প্রজন্ম ধরে গ্রিসের সর্বস্তরের লোক পার্সিয়ানদের রক্তপিপাসু হয়ে ওঠে। 356 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের ম্যাসিডোনিয়ার ছোট্ট একটি শহরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। না, এটা কোনো সাধারণ পুত্র নয়, স্বয়ং গ্রিসদের বজ্রদেবতা জিউসের পুত্র। সন অফ জিউস বা সন অফ গড খ্যাত শিশুটির মাতা অলিম্পিয়াস তার নাম রাখলেন আলেকজান্ডার। 334 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সেই ছোট্ট ভূখণ্ড থেকে ধীরে ধীরে রাজ্যকে প্রসারিত করেন ও নিজ দেশের পার্সিয়ানদের উপর প্রতিশোধ নেন এবং সম্পূর্ণ পার্সিয়ান সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেন। আর ততদিনে বিশ্বের মানচিত্রে আলেকজান্ডারের সাম্রাজ্য ছড়িয়ে শুধু আফগানিস্তান পর্যন্ত চলে যায়। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে পরবর্তী লক্ষ্য সম্পূর্ণ ভারতবর্ষ। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত বদলে নিজ দেশ ম্যাসিডোনিয়ার উদ্দেশ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনাগুলো মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই প্রত্যেকটি ঘটনার রহস্য একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে ইতিহাসের সবচেয়ে বড় যোদ্ধা আলেকজান্ডারকে রাজাদের রাজা শাহেনশাহ বানায়, আলেকজান্ডার দ্য গ্রেট বানায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটিতে আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনী এবং ইতিহাস সম্পর্কে কথা বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার পাশাপাশি আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আলেকজান্ডারের জন্ম 356 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার পেল্লা শহরে হয়। কথিত আছে আলেকজান্ডারের মাতা অলিম্পিয়াসের পেটে বজ্রাঘাতের ফলে তিনি গর্ভবতী হন এবং সেই গর্ভ থেকে আলেকজান্ডারের জন্ম হয়। তার জন্মের সাথে সাথে এলাকার সর্বসাধারণ তাকে গ্রিক দেবতা জিউসের সন্তান মনে করা শুরু করেন। আর আলেকজান্ডারের মাতা অলিম্পিয়াস নিজে শৈশব থেকে প্রতিনিয়ত আলেকজান্ডারকে এই কথা বিশ্বাস করানোর চেষ্টা করে যান। অপরদিকে দুনিয়ার সকল পিতার মতো আলেকজান্ডারের পিতা রাজা দ্বিতীয় ফিলিপ তার পুত্রকে একজন দক্ষ রাজা বানাতে চেয়েছিলেন। আর সেই জন্যই তিনি ওই সময় গ্রিকদের সর্বোচ্চ জ্ঞানসম্পন্ন পণ্ডিত দ্বারা আলেকজান্ডারকে সর্ববিদ্যায় শিক্ষিত করে তোলেন। শৈশব থেকেই আলেকজান্ডার ছিল প্রচণ্ড দুঃসাহসী এবং মেধাবী। তার প্রথম দৃষ্টান্ত ম্যাসিডোনিয়ান লোক খুব শীঘ্রই দেখতে পায়। মাত্র 10 বছর বয়সে আলেকজান্ডার একটি উত্তেজিত এবং বদমেজাজি ঘোড়াকে খুব সুকৌশলে বশ করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং তিনি ঘোড়াটির নামকরণ করেন বুসিফোলাস। পরবর্তীতে সকল যুদ্ধে বিশ্বস্ত সঙ্গী হিসেবে বুসিফোলাসই ছিল আলেকজান্ডারের সঙ্গে। 13 বছর বয়সে আলেকজান্ডার সাদিত্য পান জগৎবিখ্যাত ফিলোসোফার অ্যারিস্টটলকে। রাজা দ্বিতীয় ফিলিপ অ্যারিস্টটলকে আলেকজান্ডারের শিক্ষক হিসেবে নিয়োগ করেন। তিনি মাত্র 3 বছর শিক্ষাদানের মাধ্যমে আলেকজান্ডারের ভেতরে ধৈর্য, উদারতা, মানসিকতা এবং কূটনীতির এমন জ্ঞান দান করে দেন যেটা আলেকজান্ডারের রাজনৈতিক গুণাগুণ আরও সমৃদ্ধ করে তোলে। সেই সাথে আরও শিক্ষা দেন চিকিৎসাবিদ্যা, ভূগোল, কৌশলনীতি, ধর্ম, তর্কবিদ্যা, কলাবিদ্যা ইত্যাদি। তারপর মাত্র 18 বছর বয়সে তিনি তার পিতার সঙ্গে ব্যাটেল অফ চিরুনিয়ায় অংশগ্রহণ করেন। এই যুদ্ধে তিনি তার কৌশল এবং বীরত্বের সঙ্গে শত্রুদেরকে পরাজিত করেন। এখানেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়, কারণ এটাই ছিল সর্বপ্রথম আলেকজান্ডারের মহানভাবে নিজেকে প্রদর্শন করা। এই কৃতিত্বের পরেই লোকজনের মনে আলেকজান্ডারের ভেতরে থাকা দৈব শক্তি বা জিউসের পুত্র হওয়ার ব্যাপারে বিশ্বাস দিন দিন বাড়তে থাকে। আর সেই সাথে বাড়তে থাকে আলেকজান্ডারের আত্মবিশ্বাস, পার্সিয়ান সাম্রাজ্যের প্রতি ঘৃণা এবং প্রতিশোধের তীব্র বাসনা। সেই পার্সিয়ান সাম্রাজ্য যাকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন গ্রিসের সর্বস্তরের লোকজন যুগ যুগ ধরে দেখে আসছে। 336 খ্রিস্টপূর্বাব্দে রাজা দ্বিতীয় ফিলিপ তার দেহরক্ষী বাহিনীর প্রধান পাউসিনিয়াসের হাতে নিহত হন। অতঃপর ম্যাসিডোনিয়ার সম্ভ্রান্ত শ্রেণী ও সেনাবাহিনীর সমর্থনে আলেকজান্ডার মাত্র 20 বছর বয়সে ম্যাসিডোনিয়ার শাসক হিসেবে সিংহাসন লাভ করেন। সিংহাসনে বসে আলেকজান্ডার গ্রিসের বিভিন্ন ছোট ছোট রাজ্য এবং শহরগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করেন। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন শুরু করেন। আর এইভাবেই তিনি ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের প্রভাবশালী রাজা, আর্মি কমান্ডারদের সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সম্পূর্ণ গ্রিসকে একত্রিত করার পরই আলেকজান্ডার পার্সিয়ান সাম্রাজ্যের দিকে অগ্রসর হওয়া শুরু করেন। সেই সময় সর্বপ্রথম তার মোকাবেলা হয় পার্সিয়ান আর্মির একটি সেনাবাহিনীর সঙ্গে। সংখ্যায় যদিও সেই বাহিনী আলেকজান্ডারের বাহিনীর চেয়ে দ্বিগুণ ছিল, তারপরও আলেকজান্ডার অনায়াসে যুদ্ধে জয়লাভ করেন শুধুমাত্র তার দক্ষ রণকৌশল এবং অসীম সাহসিকতার কারণে। নিঃসন্দেহে এই যুদ্ধে জয়লাভ আলেকজান্ডার এর জীবনের সূচনা তার সাহস এবং আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়। এই জয় ইতিহাসে ব্যাটেল অফ গ্যানিসাস নামে অমর হয়ে আছে। এই জয়ের পরেই আলেকজান্ডার একে একে এশিয়া মাইনরের বিভিন্ন অঞ্চলের দিকে নিয়ন্ত্রণ নিয়ে আসেন। আর যেসব অঞ্চলে সে পৌঁছতে পারেনি সেই সব রাজ্যের রাজারা নিজেরাই একে একে আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেন। কিন্তু আলেকজান্ডারের আসল বিচক্ষণতা পাওয়া যায় যুদ্ধ জয়ের পর। পার্সিয়ান সাম্রাজ্যের একাংশ জয় করার পরও আলেকজান্ডার ওই সকল অঞ্চলে সাধারণ মানুষদের প্রতি সহায় থাকেন। এমনকি পরাজিত সকল কমান্ডার, লিডার, গভর্নরদের আলেকজান্ডারের প্রতি আনুগত্যের বদলে তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দান করেন এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থানে অধিষ্ঠ রাখেন। এটাকে আলেকজান্ডারের চালাকি বা কূটনৈতিক বুদ্ধিমত্তা বলা হোক না কেন,
এর কারণে যাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছেন তাদের কাছে আলেকজান্ডার অনেক জনপ্রিয় হয়ে ওঠে। সেই সাথে পার্সিয়ান সাম্রাজ্যের সম্পূর্ণ দক্ষিণাঞ্চল সম্পূর্ণভাবেই আলেকজান্ডার এর নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু আলেকজান্ডার এখানেই থেমে যাওয়ার স্বপ্ন নিয়ে যুদ্ধ শুরু করেনি। প্রথম থেকে তার মূল লক্ষ্য ছিল সম্পূর্ণ পার্সিয়ান সাম্রাজ্য জয় করা, আর সেই উদ্দেশ্য সফল করার জন্যই তিনি তার সেনাবাহিনী সঙ্গে নিয়ে পার্সিয়ান আর্মির সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শক্তিশালী ঘাঁটির দিকে অগ্রসর হন, যেখানে আলেকজান্ডার মুখোমুখি হয় এ যাবৎকালের সবচেয়ে বড় পার্সিয়ান সেনাবাহিনীর সাথে, যার প্রতিনিধিত্ব করছিলেন পার্সিয়ান সম্রাট তৃতীয় দারিউস নিজেই। একদিকে নিজের সাম্রাজ্য বৃদ্ধি এবং বিপুল পরিমাণের সৈন্য সংযোগের পরেও সৈন্য সংখ্যার হিসেবে আলেকজান্ডারের বাহিনী অনেকটাই পিছিয়ে ছিল পার্সিয়ান আর্মির থেকে। আলেকজান্ডারের বাহিনীতে ছিল 47,000 সৈন্য, অপরদিকে পার্সিয়ান বাহিনীতে ছিল 1 লাখেরও বেশি সৈন্য, এবং সেই সাথে পার্সিয়ান রাজা দারিউস আলেকজান্ডারের যুদ্ধ কৌশল এবং কূটনীতি বুদ্ধিমত্তা সম্বন্ধে আগে থেকেই অবগত ছিল। তাই তিনি আলেকজান্ডার থেকে দ্বিগুণ সৈন্য সংখ্যা থাকা সত্ত্বেও খুব সতর্কতা এবং সুপরিকল্পিত রণকৌশলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। 331 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আবারও এই যুদ্ধে দক্ষ মিলিটারি সুকৌশল প্রয়োগ করে যুদ্ধে জয়লাভ করেন, আর পার্সিয়ান সম্রাট দারিউস নিশ্চিত পরাজয় বুঝতে পেরে যুদ্ধ ময়দান ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে শোনা যায় তার নিজেরই কোনো এক ক্ষমতালোভী গভর্নর তাকে হত্যা করে ক্ষমতার লোভে। এই জয়ের মাধ্যমে আলেকজান্ডারের জীবনের সবকিছুই সম্পূর্ণভাবে বদলে যায়, কারণ এই জয়ের সাথে সাথে দুনিয়ার সবথেকে বড় সাম্রাজ্যের সূর্যাস্ত ঘটে, আর সম্পূর্ণ পরিষ্কারভাবে সন অফ গড খেতাব পাওয়া আলেকজান্ডার মাত্র 25 বছর বয়সেই সফলতার চরম উচ্চতায় পৌঁছে যায়। আর ততদিনে তার সাম্রাজ্য ছড়িয়ে ম্যাসিডোনিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এই বিশাল জয়ের পর আলেকজান্ডার সকল পার্সিয়ান গভর্নর, মিলিটারি কমান্ডার এবং সাধারণ মানুষের মন জয় করে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। আলেকজান্ডার পার্সিয়ায় গ্রিক কালচারের ধর্ম, আইন বা কোনো সামাজিক প্রথায় প্রয়োগ করার চেষ্টা করেনি। এমনকি আলেকজান্ডার নিজেই পার্সিয়ানদের বিভিন্ন কালচারাল উৎসব পালন করা শুরু করেন, কালচারাল রীতিনীতি এবং পার্সিয়ান পোশাকও পরিধান শুরু করেন। শুধু তাই নয়, পার্সিয়ান সাধারণ লোকেদের মনে বিশ্বাস অর্জনের জন্য আলেকজান্ডার নিজের সবচেয়ে বড় শত্রু দারিউসের মেয়েকে বিয়ে করেন। কিন্তু তারপরও আলেকজান্ডার সম্পূর্ণ সন্তুষ্ট হচ্ছিলেন না। তিনি জানতেন সাধারণ পার্সিয়ান জনগণ ব্যক্তিগত সুবিধা না পাওয়া পর্যন্ত হয়তো মন থেকে তাকে রাজা বলে মেনে নেবেন না। তাই তিনি যুদ্ধ জয়ের পর যখন পার্সিয়ান ধনভাণ্ডার খোলেন, তখন সম্পূর্ণ ধনভাণ্ডারকে কয়েক ভাগে বিভক্ত করে জনগণ এবং রাজকর্মচারীদের মাঝে বিতরণ করে দেন, যার ফলে পুরো রাজ্যে আলেকজান্ডারের জয় জয়কার শুরু হয়। সেই সাথে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে, রাজ্যের ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে বৃদ্ধি পায়। কিন্তু আলেকজান্ডারের এই সিদ্ধান্তে পার্সিয়ানরা খুশি হলেও তার নিঃসেনা এবং কমান্ডারদের মাঝে অনেকেই অসন্তুষ্ট ছিল, আর সেই সব লোকগুলি মিলে আলেকজান্ডারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল পেঁচাতে শুরু করে। কিন্তু আলেকজান্ডার নিজের সফলতা রক্ষা এবং ষড়যন্ত্রকারীদের নিয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতেন। কোনো ধরনের কোনো ষড়যন্ত্রের বিন্দুমাত্র আশঙ্কা পাওয়ার সাথে সাথেই তাকে হত্যা করে দিতেন। কোনো ষড়যন্ত্র আলেকজান্ডারকে রুখে দিতে পারেনি। এরপর আলেকজান্ডারের নজর পড়ে পারস্যের ইস্টার্ন বর্ডার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে, আর সেই উদ্দেশ্যে আলেকজান্ডারের আর্মি খাইবার পাস অতিক্রম করে এই উপমহাদেশের কাছে এসে পৌঁছায়। প্রথমেই তার সাক্ষাৎ হয় পরোয়া রাজ্যের সাথে, যা কিনা আজকের পাকিস্তান। ওই সময় পরোয়া রাজ্যের রাজা ছিলেন রাজা পোরাস। পোরাস কোনো মূলেই আলেকজান্ডারকে এই ভূখণ্ডে প্রবেশ করতে দিতে রাজি ছিলেন না। 326 খ্রিস্টপূর্বাব্দে ব্যাটেল অফ হেডস্পেস নামক এই যুদ্ধে আলেকজান্ডার মুখোমুখি হয় পোরাসে। এই যুদ্ধ ছিল আলেকজান্ডারের আর্মির জন্য এই পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম, কঠিন এবং বিপজ্জনক যুদ্ধ, কারণ অন্য সকল যুদ্ধেই সকল রাজা আলেকজান্ডারের কূটনৈতিক বুদ্ধি এবং রাজনৈতিক বিচক্ষণতার কাছে অনায়াসে আত্মসমর্পণ করেন। কিন্তু পোরাস প্রায় মাসখানেক ধরে যুদ্ধ করেও আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না, বরং আলেকজান্ডারের সেনাবাহিনী একদিক থেকে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল। এত সব কিছুর পরেও শেষ পর্যন্ত পোরাস সেই যুদ্ধে জয়লাভ করতে পারেনি। কিন্তু পোরাসের যুদ্ধ কৌশল এবং অসাধারণ ব্যক্তিত্ব আলেকজান্ডারকে যথেষ্ট প্রভাবিত করেছিল। তারপর আলেকজান্ডার শুধু পরোয়া রাজ্য নয়, সেই সাথে আরও কিছু রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় পোরাসকে এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ম্যাসিডোনিয়ার উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এমন এক যোদ্ধা যাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি, সে কিনা মাত্র 32 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ব্যাবিলিয়নে পৌঁছায়। তারপর মাত্র 10 দিনের জ্বরে ভুগেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 6 দিন পর্যন্ত সবাই ব্যস্ত ছিল সরকার গঠন এবং রাজনীতি নিয়ে। অতঃপর আলেকজান্ডারের সেনাপ্রধান পার্টিকাসের নেতৃত্বে লাশের বহন নিয়ে যাত্রা শুরু হয় ম্যাসিডোনিয়ার উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথেই এসব পর সিরিয়া পৌঁছলে টলেমি এই যাত্রার ওপর আক্রমণ করে আলেকজান্ডারের মৃতদেহ সিরিয়া থেকে মিশরে নিয়ে আসেন। টলেমি ছিলেন আলেকজান্ডারের অধীনস্থ মিশরের গভর্নর এবং তার সাবেক সেনাপতি। আলেকজান্ডারের রাজ্যদেশী অ্যালেকজান্ডার ভবিষ্যৎবাণী করেছিলেন যেই ভূমিতে আলেকজান্ডারকে সমাহিত করা হবে
সেই ভূমি এবং সেই দেশ হবে চির সমৃদ্ধশালী শান্তির দেশ, শক্তিশালী দেশ, যা থাকবে পুরো দুনিয়ার কাছে অপরাজয়ী দেশ। আর সেই বিশ্বাস থেকেই টলেমি আলেকজান্ডারের মৃতদেহকে মমি করে রেখে দেন মিশরেই, প্রাচীন মিশরের রাজধানী মেমফিসে। প্রথম টলেমির মৃত্যুর পর দ্বিতীয় টলেমি দেহটিকে প্রথমে মেমফিস থেকে আলেকজান্ড্রিয়া শহরে নিয়ে আসেন, তারপর সেখানে একটি ভূগর্ভস্থ চেম্বার করে আলেকজান্ডারকে সমাহিত করেন। কিছুদিন পরে সে সমাধিও বিলীন হয়ে যায়, যা কিনা আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। এর মানে দাঁড়াচ্ছে, যদি আর কিছুদিন আলেকজান্ডার বেঁচে থাকতো তাহলে হয়তো তার সাম্রাজ্য পৃথিবীর কোনা কোনা পর্যন্ত পৌঁছে যেত। হয়তো অল্প বয়সে মৃত্যুর কারণে আলেকজান্ডার পুরো বিশ্বতে রাজত্ব করতে পারেনি, কিন্তু এর থেকে একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, শুধুমাত্র আলেকজান্ডারের কারণেই গ্রিক সংস্কৃতির ছোঁয়া পৃথিবীর কোনা কোনা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য শেষ হয়ে গেলেও পরবর্তী 200 বছর ইন্দো গ্রিক সাম্রাজ্যের মাধ্যমে গ্রিক ইনফ্লুয়েন্স চলতে থাকে, যাকে হেলেনিস্টিক এজ নামেও ডাকা হয়। আর সেই কারণেই গ্রিক ভাষা গ্রিস থেকে 1000 মাইল দূর পর্যন্ত খুঁজে পাওয়া যায়। সেই সাথে আলেকজান্ডারের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আগমনের ফলে সেন্ট্রাল এশিয়া হয়ে পশ্চিমা বিশ্ব পর্যন্ত উপমহাদেশীয় ট্রেন রোড ইস্টাবলিশ হয়। এছাড়া পৃথিবীতে কমপক্ষে 50টা শহরের নাম আলেকজান্ডারের নাম অনুসারে করা হয়, যাদের মধ্যে অনেক শহরের স্থাপনা আলেকজান্ডার নিজ হাতে করে গিয়েছিলেন। সেই সব শহরে আজ লাখো মানুষ বসবাস করে। শুধুমাত্র তাই নয়, তিনি যেতে যেতে ছেড়ে গিয়েছেন তার মিলিটারি টেকনিক্স, যেসব আজকের বিশ্বে অনেক মিলিটারি একাডেমিতে পড়ানো হয়। ঐতিহাসিকদের মতে আলেকজান্ডার ওইসব লোকেদের মধ্যে একজন ছিলেন যাদের চর্চা লাখো ভাষায় করা হয়, যেমন পার্সিয়ান, আরবি, ল্যাটিন, সংস্কৃতি, রোমান ইত্যাদি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার পাশাপাশি আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।